তা প্রায় বছরখানেক আগের ঘটনা। আমাদেরই এক বন্ধু শিহাব গিয়েছিল তার গ্রামের বাড়ি শ্রীপুরে। সেখান থেকে এসে সে আমাদের এক রহস্যক ঘটনা শোনাল। ঘটনাটা ওই গ্রামের এক মাঝবয়সী লোককে নিয়ে। উনার নাম ছিল মন্নান মিয়া। ছিল বলছি কারণ লোকটা এখন জীবিত নেই। সে যাই হোক, আমাদের এই ঘটনার মূল অংশ মন্নান মিয়াকে নিয়ে। মন্নান মিয়া শ্রীপুর গ্রামের স্থানীয় কেউ নন। বছর 7 আগে গ্রামে এসেছিলেন ঘুরতে। এরপর গ্রামের লোকজন তাকে পছন্দ করে ফেলে একটা ঘরও তুলে দেয়া হয় তার জন্য। লোকটা খুবই মিশুক প্রকৃতির ছিল। কারো যে কোনো সাহায্যে তাকে ডাকলেই সাড়া দিত। গত 2010 সালের গ্রীষ্মের দুপুরে মন্নান মিয়া মারা যায়। লোক মুখে শোনা যায়, ওই দিন বাজার করে এসে মন্নান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। বারবার বলতে লাগে, রাস্তায় তার সাথে খুব খারাপ কিছু হয়েছে। কিন্তু সেই খারাপ কিছুটা কি তা সে পরিষ্কার করে বলতে পারেনি। তার আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার লাশ সেদিনই দাফন করে দেয়া হয়। গ্রাম্য রীতি অনুযায়ী মানুষজন তাদের কবরস্থানে শুধু নিজেদের ফ্যামিলি মেম্বারদের জন্যই জায়গা রাখেন। মন্নানের সেই গ্রামে কোনো পরিচিত ছিল না বিদায় তার কবর দেয়া হয় রাস্তার পাশেই একটা বেল গাছের নিচে। তার মারা যাওয়ার কারণ কেউ আবিষ্কার করতে পারেনি। হয়তো পারেনি, আমি হয়তো বলছি কারণ মূলত এখান থেকেই আমাদের কাহিনী শুরু হতে যাচ্ছে। আমার এক বন্ধুর নাম জাবেদ। আমাদের মাঝে ও বলতে গেলে দুঃসাহসী। জীবনের একটা বড় সময় সে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করে কাটিয়ে দিয়েছে। বেচারার খুব কষ্ট যে জিন ভূত কিছুই কখনো তার দেখা হয়নি। সিহাবের কাছে ঘটনাটা শুনেই সে লাফিয়ে উঠল। যে করেই হোক তাকে সেখানে যেতেই হবে। এর পিছনে একটা বড় কারণ ছিল সিহাবের শেষ কথাটি। মন্নান মিয়ার কবরের রাস্তায় নাকি প্রায়ই রাতের বেলা কাউকে বসে থাকতে দেখা যায়। কয়েকজন তো হল্প করে বলেছে তারা মন্নান মিয়াকে দেখতে পেয়েছে। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হল, মন্নান মিয়ার কবরের উপর নাকি একটা কুকুরকে শুয়ে থাকতে দেখা যায়। কুকুরটা কোথা থেকে আসে, রাত শেষে কোথায় যায়, তা আজও কেউ জানতে পারেনি। এমনকি দিনের বেলা কুকুরটাকে কেউ কখনো দেখেওনি। প্রতি পূর্ণিমা রাতে কুকুরটা মন্নান মিয়ার কবরের পাশে বসে কাঁদে। যারা রাতের বেলা গ্রামের বাজার থেকে আসেন তারা অনেকেই ওই কুকুরকে দেখেছেন। মন্নান মিয়ার কবর যেই রাস্তায়, ওই রাস্তাটা এখন প্রায় বন্ধের উপক্রম। এই কথাগুলোই আসলে জাবেদের মাথাটা খারাপ করে দিল। সিহাবের এক কথা, সে কোনো অবস্থাতেই জাবেদকে নিয়ে যাচ্ছে না। জাবেদ অনেকটা নাছোড়বান্দা পাবলিক। অনেক কাঠখড় পুড়িয়ে শেষমেশ সিহাবকে রাজি করল যাওয়ার ব্যাপারে। আমার নিজেরও যাবার ইচ্ছে ছিল, কিন্তু সেই সময় মিড টার্ম পরীক্ষা চলছিল দেখে যাওয়া সম্ভব হয়নি। যাই হোক, জাবেদের প্ল্যান ছিল পূর্ণিমা রাতে উক্ত স্থানে উপস্থিত থাকা। এতে কুকুরটার দেখা পাওয়া যাবে, পাশাপাশি ছবি তোলার জন্য ভালো আলোও থাকবে। বাংলা ক্যালেন্ডার দেখে সময় নির্ধারণ করে রওনা দিল তারা। তারা মানে জাবেদ আর শিহাব। সাথে আর 2 জনের যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে 2 জনই যাওয়া বাদ করে দেয়। পারিবারিক কিছু ঝামেলার কারণেই 2 জনের যাওয়া বাতিল হয়ে যায়। সে যাই হোক, জাবেদরা নির্দিষ্ট সময়েই গ্রামে পৌঁছায়। আদর আপ্যায়নে তাদের বরণ করে নেয় সিহাবের আত্মীয় স্বজনরা। মোটামুটি ফ্রি হবার পর জাবেদ সিহাবের ছোট কাকাকে খুলে বলে আসার আসল উদ্দেশ্য। শুনে ছোট কাকা কিছুটা গম্ভীর হয়ে যান। শেষমেশ জাবেদ আর সিহাবের প্রবল অনুরোধের মুখে নতি স্বীকার করতে হয় তার। যাওয়ার অনুমতি দেন তিনি, কিন্তু সাথে তার দেয়া পরিচিত একজনকে নিয়ে যেতে হবে। জাবেদ চাচ্ছিল একাই যেতে, কারণ এইসব ব্যাপারে বেশি মানুষ থাকলে নাকি প্যাচ লেগে যেতে পারে। কিন্তু ছোট কাকার শর্ত একটাই, হয় সাথে তার দেয়া গাইড যাবে, না হলে যাওয়া বাতিল। অগত্যা জাবেদকে রাজি হতেই হলো। সেদিন ছিল রবিবার। সন্ধ্যার পরপরই আকাশ উজ্জ্বল করে পূর্ণিমার চাঁদ উঠল। চাঁদের আলোতে চারপাশে যেন আলোকিত হয়ে উঠল। বিপত্তি শুরু হলো ঠিক তখনই। শিহাব তাড়াহুড়ো করে বের হতে গিয়ে দরজার চৌকাঠে ধাক্কা খেল। সাথে সাথে মাথা ধরে বসে পড়ল। হাত সরাতেই দেখা গেল ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। বাসা ভর্তি মানুষের মধ্যে হট্টগোল বেঁধে গেল। একে তো গ্রাম অঞ্চল, তার উপর এখনও ফ্রিজ জিনিসটা এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। সিহাবকে ধরাধরি করে নলকূপের পাড়ে নিয়ে যাওয়া হলে প্রায় 20 মিনিট লাগল রক্ত বন্ধ হতে।
এদিকে জাবেদ তো টেনশনে মারা যাচ্ছে। শেষমেশ বুঝি যাওয়াটাই বাতিল হয়ে গেল। ওই অবস্থায় সিহাবের পক্ষে যাওয়া একদমই সম্ভব ছিল না। কিন্তু জাবেদ কাকাকে বলে তার নিজের যাওয়া নিশ্চিত করে নিল। সাথে থাকবে গাইড রতন আলী। অনেকেই হয়তো ভ্রু কুঁচকাতে পারেন যে, চেনা নেই জানা নেই একটা ছেলেকে ওই অবস্থায় তার বাসা থেকে কিভাবে বের হতে দিল, তাও যখন ছেলেটা তাদের অতিথি। ভাই, জাবেদকে আমি চিনি। সে যদি বলে সে যাবে তাহলে তাকে আটকানো কারো পক্ষেই সম্ভব না। এমনকি সে তখন নিজের বাবা মার কথাও শুনবে না। রতন আলী ওই গ্রামের সবচেয়ে সাহসী মানুষদের মধ্যে একজন। ছোট কাকা রতনকে বুঝিয়ে দিলেন যেন কোনো অবস্থাতেই জাবেদকে ফেলে চলে না আসে। গ্রামে ছোট কাকার ভালো প্রতিপত্তি ছিল। রতন আলী নিজের বুকে চাপড় দিয়ে বলল, সে কাউকে ভয় করে না। ভূতের ভয় তার নেই, বরং শহরের ভাইয়ের সাথে সেও আজকে দেখবে কিসের ভূত, কার ভূত। রতনের হাতে একটা ব্যাটারি চালিত টর্চ লাইট। জাবেদ ঢাকা থেকেই একটা শক্তিশালী টর্চ আর একটা ভালো মানের ডিজিটাল ক্যামেরা নিয়ে যায়। ক্যামেরাটা গলায় ঝুলিয়ে টর্চটা হাতে নিয়ে হাঁটতে লাগে সে। পাশেই রতন আলী। রতন তাকে গ্রামের বিভিন্ন ঘটনা জানাতে লাগল। কোন বাড়ির কে কবে কার হাতে খুন হয়েছে, কে কোথায় ফাঁস নিয়ে মারা গেছে এইসব। জাবেদের বিরক্ত আর ভয় দুটোই লাগছিল। ভয় লাগার ব্যাপারটা আমার অনুমান, কারণ সে যখন গল্পটা বলছিল তখন বলেছিল তার শুধু বিরক্ত লাগছিল আর অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। আমি ধরে নিয়েছিলাম সেই অনুভূতিটা ভয়। বাড়ি থেকে জায়গাটার দূরত্ব 2 মাইলের মতো। গ্রামের নীরবতায় নাকি ভূত দেখার টেনশনে কে জানে। জাবেদের ভীষণ বাথরুম চাপল। রতন আলীকে সে টর্চটা ধরতে বলে নিজে গেল একটা গাছের নিচে প্রকৃতির ডাকে সাড়া দিতে। কাজ শেষ করে ফিরে এসে তারা আবার হাঁটতে লাগল। কিছুক্ষণ চুপচাপ হাঁটার পর হঠাৎ রতন আলী জাবেদকে জিজ্ঞেস করে বসল, মন্নান মিয়া সম্পর্কে কতটা কি জানে সে? জাবেদ একটু চমকে গেল, কারণ কিছুক্ষণ আগে যেই গলায় রতন আলী কথা বলছিল তার সাথে এখনকার গলা যেন একটু অমিল লক্ষ্য করা যায়। তবে ঘাবড়ে না গিয়ে সে বোঝার চেষ্টা করল ব্যাপারটা কি আসলেই তাই নাকি তার দুর্বল মনের চিন্তা। জাবেদ মন্নান মিয়া সম্পর্কে যা জানত তা বলল রতন আলীকে। শুনে রতন আলী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মন্নান মিয়া কিভাবে মারা গেছে জানতে চান? রতন আলীর কথাগুলো গ্রাম্য ভাষায় লেখা হলো। আমি যখন গল্পটা শুনছিলাম তখন জাবেদও রতন আলীর কথাগুলো গ্রাম্য টানেই বলছিল। এটা একটা রহস্য, কারণ জাবেদ ওই গ্রামে মাত্র 2 দিন ছিল। তার পক্ষে এত ভালোভাবে ভাষাটা রপ্ত করা সম্ভব না। যাকগে, আমরা গল্পে ফিরে যাই। জাবেদ কিছুটা অবাক হয়ে বলল, কিন্তু সবাই যে বলে মন্নান মিয়ার মৃত্যুর কারণ কেউ জানে না। রতন বলে তারা জানে না, কারণ মন্নান তাগর কাউরেই কইতে চায় নাই। জাবেদ তাহলে তুমি কিভাবে জানো? রতন মন্নান আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। মরার আগে কি তোমার সাথে তার কথা হয়? কিছুক্ষণ চুপ থেকে রতন বলল, আপনি আসল ঘটনা জানতে চান? জাবেদের এই প্রথম গায়ে একটু কাটা দিয়ে উঠল। তবুও সে উত্তর দিল, হ্যাঁ, তুমি যদি জানো তাহলে বলতে পারো। আমার নিজেরও এটা জানার খুব ইচ্ছে। এরপর রতন আলী জাবেদকে যা বলল তা আমি একটু সাজিয়ে লিখার চেষ্টা করলাম। যেদিনের ঘটনা সেদিন সকালে মন্নান মিয়া তার সপ্তাহের বাজার করতে যায়। বাজারে পরিচিত মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ করে এবং নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সে রওনা হয় বাসার দিকে। পথের মধ্যে একটা কবর পড়ে ওই রাস্তায়। অনেকেই বলে ওই কবরে নাকি মাঝে মাঝে এক বৃদ্ধকে দেখা যায়। আবার অনেকে বলে ওই কবর থেকে রাতের বেলা নানা রকম আওয়াজ আসে। কে বা কারা কান্না করে, সেই আওয়াজ নাকি পাক খেয়ে খেয়ে বাতাসে ভাসে। মন্নান মিয়া এইসব ব্যাপারে তেমন পাত্তা দিত না। সেদিন আসার পথে হঠাৎ তার ভীষণ তৃষ্ণা পায়। তার বাজারের ব্যাগ থেকে বোতল বের করে জল খাওয়ার জন্য রাস্তার পাশেই বসে পড়ে সে। এমন সময়ে একটা কালো কুকুর এসে তার পাশে বসে। কুকুরটা দেখে একটু অবাক হয় মন্নান মিয়া। গ্রামে অনেকদিন যাবৎ আছে সে, কিন্তু আগে কখনো এত বড় কালো কোনো কুকুর দেখেনি। কুকুরটা মন্নানকে এক দৃষ্টিতে দেখতে থাকে। হঠাৎ মন্নানকে অবাক করে দিয়ে বলে ওঠে, আমার কবরের পাশে বসে আছিস? তোর সাহস তো অনেক বেশি দেখছি। মন্নান প্রথমে ভাবল তার শোনার ভুল। সে ব্যাগ থেকে জল বের করে চোখে মুখে জল দিল।
এইবার সে আর স্পষ্ট শুনতে পেল কুকুরটা বলছে, কিরে, ভয় পেলি নাকি? মন্নান মিয়া এইবার পুরো ঘাবড়ে গেল। অনিশ্চিত বিপদের আশঙ্কায় সে তার হাতের পাশে পড়ে থাকা একটা গাছের ডাল নিয়ে ছুঁড়ে মারল কুকুরটার দিকে। ডালটা সরাসরি গিয়ে লাগল কুকুরটার মুখে। এক পাশ কেটে গিয়ে রক্ত বের হতে লাগল। প্রচণ্ড রাগে গর্জে উঠল কুকুরটা। স্পষ্ট ভাষায় মন্নানকে বলল, তুই আমাকে আঘাত করেছিস, এর পরিণাম তুই ভোগ করবি। এই বলে কুকুরটা ভয়ঙ্কর গর্জন করে মন্নানকে কামড়াতে আসলো। কুকুরটার সাথে ধাক্কা লাগার সাথে সাথে মন্নান জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারানো অবস্থায় মন্নান স্বপ্নে দেখে এক বুড়ো লোককে। লোকটি প্রবল ঘৃণা নিয়ে তাকিয়ে আছে মন্নানের দিকে। মন্নানকে উদ্দেশ্য করে বলতে লাগল, তুই আমার গায়ে হাত তুলেছিস, আমাকে আঘাত করেছিস, এর পরিণাম মৃত্যু। মন্নান ভয়ে জড়সড় হয়ে বলল, আমি জানি না আপনি কে। আপনাকে আমি আমার জীবনে আগে কখনো দেখিনি, আমি কিভাবে আপনাকে আঘাত করব? তখন লোকটি নিজের বর্ণনা দিল। তান্ত্রিক এই ব্যাপারটার সাথে হয়তো আমরা অনেকেই পরিচিত। তান্ত্রিক তাদের বলে যারা তন্ত্র মন্ত্র নিয়ে থাকে। এরা প্রায়ই গোরস্থান, শ্মশানঘাটে রাত্রিবেলা কালো জাদু চর্চা করে। তান্ত্রিক মূলত খারাপ প্রকৃতির হয়। এরা ক্ষমতার লোভে, বলতে পারেন অমরত্বের লোভে এমনকি মানুষ খুন করে তা দিয়ে তপস্যা করে। ওই লোকটি একজন তান্ত্রিক ছিল। একবার মানুষ খুন করার অভিযোগে তাকে গাছের সাথে ফাঁস দিয়ে মারা হয়। এরপর তাকে কবর দেওয়া হয় গ্রাম থেকে দূরে একটা বদ্ধ এলাকায়। সেই কবরটির কথাই একটু আগে আমরা বলেছিলাম। যাই হোক, সেই তান্ত্রিক মারা যাওয়ার পরও তার আত্মা এখনও মানুষের ক্ষতি করার জন্য ঘুরে বেড়ায়। তান্ত্রিকটা মন্নানের সামনে কুকুর বেশে এসে বসেছিল এবং মন্নান তাকে আঘাত করায় সে ভীষণ ক্ষুব্ধ হয়। এরপর হঠাৎ মন্নানের ঘুম ভেঙে যায়। সে খুব খারাপ অনুভব করতে থাকে। তার নিঃশ্বাসে সমস্যা হতে থাকে। সেখান থেকে কোনোরকমে বাসায় যায় মন্নান। এরপর আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। রতন আলী এতটুকু পর্যন্ত বলার পর হঠাৎ কর্কশ শব্দে কাছেই কোথাও একটা প্যাঁচা ডেকে ওঠে। ঠিক সাথে সাথে চমকে উঠে জাবেদ শুনতে পায়, রতন আলী তাকে পিছন থেকে ডাকছে। ওই ভাইজান, জলদি লন, মুততে অতক্ষণ লাগায়নি কেউ? জাবেদ ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখে অস্থির চিত্তে অপেক্ষা করছে রতন আলী। আর সে নিজেকে আবিষ্কার করে সেই গাছটার নিচে, যেখানে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে এসেছিল। আমাদের গল্প এখানেই শেষ। এখন আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন, সেদিন আসলে কি হয়েছিল? উত্তর, সেদিন কি হয়েছিল তা আমি বলতে পারবো না। একেজনের একেক রকম ধারণা। সম্ভবত মন্নান মিয়া এসে জানিয়ে দিয়ে গিয়েছিল তার মৃত্যু রহস্য। হয়তো বা এটা জাবেদের বিক্ষিপ্ত মনের কল্পনা। প্রশ্ন, জাবেদ কি তারপরও কবরটা দেখতে গিয়েছিল? উত্তর, জি না। জাবেদ সেই গাছের নিচেই মাথা ঘুরে পড়ে যায়। রতন আলী তাকে কাঁধে করে বাসায় নিয়ে আসে। প্রশ্ন, জাবেদের এরপর কি হলো? উত্তর, জাবেদ এরপর একটানা 4 মাস অসুস্থ ছিল। ডাক্তারদের ধারণা তার মেন্টাল ব্রেকডাউন হয়েছিল। 4 মাস পর জাবেদ হসপিটাল থেকে ছাড়া পায়। প্রশ্ন, মন্নান মিয়ার কবরটা কি এখনো আছে? উত্তর, জি, কবরটা বহাল তবিয়তে আছে। যদিও এই ঘটনার পর কবরের পথটা বন্ধ করে দেয়া হয়েছে এবং এরপর কোনোদিন কবরের কুকুরটাকেও আর দেখা যায়নি। তবে এখনও মাঝে মাঝে পূর্ণিমা রাতে তার কান্নার আওয়াজ পাওয়া যায়। প্রশ্ন, তান্ত্রিক লোকের কবরটার কি হলো? উত্তর, সেই কবরটা নিয়ে আগে থেকেই মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল। এই ঘটনার পর তা আরও বেড়ে যায়। পরে শুনেছিলাম কবরটা মাটি দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে এবং ওই রাস্তাটুকু বন্ধ করে দেয়া হয়েছে। সমাপ্ত।